সম্মানীয় সদস্য, আমাদের দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী কুলটির বিধায়ক ডক্টর অজয় পোদ্দার, ভাই কৃষ্ণেন্দু মুখার্জি, প্রশান্ত চক্রবর্তী, শ্রী দেবতনু ভট্টাচার্য এবং এখানে উপস্থিত আমাদের সমস্ত সহকর্মী বন্ধুগণ, আমাদের মা ভাই বোনেরা, দেখুন, আগামীকাল ভারতবর্ষের স্বাধীনতা দিবস। বিশাল উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে এই দিনটি পালিত হবে। রং বেরঙের পতাকা নিয়ে শহর থেকে গ্রাম মানুষ সুসজ্জিত হয়ে আমাদের স্বাধীনতার দিনটাকে আমরা উদযাপিত করব। কিন্তু এই স্বাধীনতা কার স্বাধীনতা? এই স্বাধীনতা কোন চোখের জলের স্বাধীনতা? এই স্বাধীনতাকে শুধুমাত্র একটি পরিবার দ্বারা নিয়ন্ত্রিত স্বাধীনতা? এই স্বাধীনতাকে শুধুমাত্র ওই সবরমতী আশ্রমের এক ব্যক্তির স্বাধীনতা? আজকে এই নিয়ে যুগ যুগ ধরে বিতর্ক চলেছে, বিতর্ক চলবে। কিন্তু আমরা যারা ভারতীয় জনতা পার্টি করি, আমরা ঠিক আজকের দিনটাকে আমরা বিভাজনের বিভীষিকা বলে পালন করি। কারণ এই স্বাধীনতাতে রক্ত শুধু ঝরেছে ব্রিটিশের গুলিতে নয়, এই স্বাধীনতা আন্দোলনের বলি হয়েছে সহস্র মানুষ। মানুষ ধর্মান্ধ মৌলবাদের কাছে আত্মসমর্পণ করেছিল আজকে কংগ্রেসের কিছু নেতা, এবং দিনের পর দিন আজকে ভ্রান্ত রাজনীতির কারণে আজকে যে পরিণতি তৈরি হয়েছে ভারতবর্ষ তথা ভারতবর্ষের পার্শ্ববর্তী রাজ্য বাংলাদেশ এবং পাকিস্তানের, আজকের দেশের মানুষের কাছে নতুন করে সেটা বলবার প্রয়োজন নেই। কিন্তু রাতারাতি জিন্না জন্ম নেননি, রাতারাতি জিন্না পাকিস্তানের দাবি তোলেনি। বাংলার মাটিতে মাইনরিটি হ্যাজ এ রাইট টু সেলফ ডিটারমিনেশনের কথা প্রথম অবস্থায় জিন্না কোনোদিন ভারতবর্ষের রাজনীতি করতে তিনি সামনে নিয়ে আসেননি। যেদিন মহাত্মা গান্ধী প্রথম ভারতবর্ষে এলেন স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করবেন বলে, সেদিন গুর্জররা তার জন্য একটি সম্মানিত সভা করেছে তাকে স্বাগত জানানোর জন্য। আর সেই সভায় সভাপতিত্ব করেছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। সেই মোহাম্মদ আলী জিন্নাহকে দেখে আমাদের মোহনদাস করমচাঁদ গান্ধী প্রথমে বলেছিলেন, আমি অত্যন্ত আনন্দিত এবং উৎসাহ বোধ করছি, কারণ একজন মুসলমান আজকে এই সভায় সভাপতিত্ব করছেন। জিন্নাহ অনেকটা চমকে গিয়েছিলেন, কারণ জিন্নাহর মনে তখন পাকিস্তানের স্বপ্ন ছিল না। এটার জন্য দাবি উঠেছিল অ্যাংলো ইন্ডিয়ান ওরিয়েন্টাল সোসাইটি, কিংবা কখনো হ্যালো, ঠিক আছে, অন্য কোন দাবি মানুষের মনের মধ্যে দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠিত করবার একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিল ব্রিটিশ। একদিকে ভারতের স্বাধীনতা আন্দোলন, একদিকে গান্ধীজির নেতৃত্বে অসহযোগ আন্দোলন, একদিকে কংগ্রেসের মধ্যে নরমপন্থী চরমপন্থী, আর অন্যদিকে সশস্ত্র বিপ্লব। যে কোনো মূল্যে স্বাধীনতা চাই, ডমিনিয়ন স্ট্যাটাস নয়। আমরা উচ্ছিষ্ট বলে ভারতীয় হিসেবে বেঁচে থাকতে চাই না। আমরা চাই পূর্ণ স্বরাজ, আমরা চাই পূর্ণ স্বাধীনতা। কংগ্রেস দলের মধ্যে নিয়ে বিতর্ক হয়েছে, কংগ্রেস দলের মধ্যে নরমপন্থী চরমপন্থী তৈরি হয়েছে। কংগ্রেস দলের মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো অপসীম সংগ্রামী জন্ম নিয়েছিলেন। সিদ্ধারামাইয়া মহাত্মা গান্ধীর ক্যান্ডিডেটকে পরাজিত করে সুভাষ বোস নির্বাচিত হয়েছিলেন ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি হিসেবে। কিন্তু সেদিন মনে রাখতে হবে, এই বাঙালি আমি যে শ্রমিক ভট্টাচার্য, আমাদের মতো বাঙালি, দেবতনু ভট্টাচার্যের মতো বাঙালি, এই এখানে বসা বাপ্পা চ্যাটার্জির মতো, প্রশান্তর মতো বাঙালি, এখন থাকতে থাকতে
আমাদের অজয়দার মতো বাঙালি আমরা যারা 25শে বৈশাখ একটু সংস্কৃতি খেলা করি, আর 23শে জানুয়ারি একটি রাজনীতি খেলা করি, আমরা যারা বিভিন্ন সময় কংগ্রেস থেকে তৃণমূল থেকে বিজেপি, আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি নিয়ে তার অসাধ্য সাধন করার স্বপ্ন দেখার জন্য তাকে বারবার নতমস্তকে প্রণাম জানাই। সেই নির্বাচনে কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু বাংলার কংগ্রেসের কাছ থেকে কোনো ভোট পাননি। নেতাজি সুভাষচন্দ্র বসুকে নির্বাচিত করেছিলেন, কাছে বার্তা পাঠালেন যে আমি শুনছি আপনি কিছুদিনের মধ্যেই, কয়েকদিনের মধ্যেই আপনি দিল্লিতে আসছেন, আপনি দিল্লিতে অপেক্ষা করুন, আমি কলকাতা থেকে দিল্লি পৌঁছবো, আমরা দুজনে একসঙ্গে পাঞ্জাবে গিয়ে এই নৃশংস অত্যাচার, এই হত্যাকাণ্ডের বিরোধিতা করি। দীনবন্ধু অ্যান্ড্রুজ কোন সদর্থক উত্তর নিয়ে রবীন্দ্রনাথের কাছে ফিরে আসতে পারেনি। গান্ধীজি সেদিন, গান্ধীজির দল কংগ্রেসের এই পশ্চিমবঙ্গের নেতারা সেদিন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পাশে দাঁড়াননি। রবীন্দ্রনাথ ডেকে পাঠিয়েছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে, যার বিরুদ্ধে প্রতিবাদের প্রয়োজন আছে, টাউন হলে সভা করো, আমি সভাপতিত্ব করব, আমি বক্তৃতা করব, তোমরা কংগ্রেসের পক্ষ থেকে সভা ডাকো। কংগ্রেস সরে এসেছিল, রবীন্দ্রনাথকে সামনে রেখে তারা ব্রিটিশের বিরুদ্ধে প্রতিবাদ সেদিন করেননি। তাই নিজের প্রাইজকে হাতিয়ার করে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ, 10 মিনিটের জন্য নিরবিচ্ছিন্ন ফায়ারিং, এটা ভারতীয়দের রিপোর্ট নয়, এটা পুলিশের রিপোর্ট করছে, ব্রিটিশ পুলিশ, যে 10 মিনিট ধরে নন স্টপ ফায়ারিং, 1650 রাউন্ড গুলি, সরকারি হিসাবে 360 জনের মৃত্যু, কিন্তু লালা লাজপত রায়ের বিবরণ অনুযায়ী মৃত্যুর সংখ্যা হলো অনেক বেশি। আজকে মৃত্যুর পরে কংগ্রেস যে অধিবেশন করলো, সেখানে কংগ্রেসের প্রাথমিক প্রস্তাবে আজকে জালিয়ানওয়ালাবাগের নাম ছিল না, ছিল খিলাফত আন্দোলনের নাম। বিভাজনের রাজনীতি সেদিন থেকে শুরু হয়েছে। সেদিন থেকে এই দেশের মাটিতে পাকিস্তানের জন্মের স্বপ্ন দেখতে শুরু করেছে কিছু ধর্মান্ধ মৌলবাদী মানুষকে ভারতের জাতীয় আন্দোলনের সঙ্গে আমি যুক্ত করব। কারণ মুসলমানরা, তারা বলছিল ব্রিটিশ তো আমাদের হাত থেকে ক্ষমতা নিয়েছে, এই স্বাধীনতা আন্দোলনের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, আমাদের হাত থেকে ব্রিটিশ আজকে ভারতবর্ষকে ছিনিয়ে নিয়েছে, ব্রিটিশের উচিত আমাদের ফিরিয়ে দেওয়া। এর মধ্যে হিন্দুর কোথাও কোনো অবদান নেই, তাদের কোথাও কোনো অধিকার নেই। তাই সেই মুসলমানদের আন্দোলনে জুড়তে হবে। গান্ধীজি খিলাফত আন্দোলনে নামলেন। পৃথিবীর কোন দেশ, কোন বড় ইসলামিক দেশও খলিফার এই আন্দোলনকে কিন্তু কেউ গ্রহণ করল না। একমাত্র কংগ্রেসের নেতা সেদিন দাঁড়িয়ে প্রতিবাদ করেছিলেন, যার নাম ছিল কাজী নজরুল ইসলাম। তিনি প্রতিবাদ করলেন, তিনি কবিতা লিখলেন, কামাল তুনে কামাল কিয়া ভাই, কিন্তু কংগ্রেসের কর্ণগহ্বরে সেই আওয়াজ পৌঁছানো সম্ভব হলো না। দুর্ভাগ্যের বিষয়, 1 বছরের পরে যখন খিলাফত আন্দোলন শেষ হয়ে গেল, মোগলায় অমানবিক হত্যাকাণ্ড, জীবন্ত হিন্দুদের গা থেকে সম্পূর্ণ ছাল ছাড়িয়ে নেওয়ার মতো নৃশংস ঘটনা যখন ঘটল, তারপরে গান্ধীজি সরে এলেন। মোহাম্মদ আলী বললেন যে গান্ধীজি হচ্ছেন একজন পতিত মুসলমানের থেকেও আরো নিকৃষ্ট ধরনের জীব, বলে তিনি গান্ধীকে ছেড়ে বেরিয়ে চলে গেলেন। ভাগ মানতে হবে, তবেই ভারত স্বাধীন হবে। সেকুলার জিন্না তার রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষাকে চরিতার্থ করবার জন্য আজকে তিনিও পাকিস্তানের দাবির মধ্যে ঢুকে পড়লেন। কারণ জিন্না জানতেন তিনি জ্ঞান প্রজ্ঞায় এগিয়ে থাকলেও স্বাধীন ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে গান্ধীজি জিন্নাকে গ্রহণ করবে না। জিন্না অন্য দরজা খুলে দিলেন। তিনি বললেন পাকিস্তানের জন্ম সেদিনই হয়ে গেছে যেদিন ভারতবর্ষের অসংখ্য হিন্দু ধর্মান্তরিত হয়ে মুসলমান হয়ে গেছে, সেটাই হচ্ছে আসল পাকিস্তানের জন্ম লগ্ন। শুরু হয়ে গেল আন্দোলন দেশ জুড়ে।
আজ ছড়িয়ে পড়লো কলকাতায়। কলকাতায় তখন মুসলমানদের নতুন দাবি উঠেছে যে সম্পূর্ণ জনসংখ্যার উপরে ভিত্তি করে সরকারি চাকরিতে, কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি, অন্যান্য স্বায়ত্তশাসন বডিতে আজকে আমাদের রিজার্ভেশন দিতে হবে। দেশবন্ধু চিত্তরঞ্জন, সুভাষ বোসেরা কার্যত মানতে চলেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত শেষ রক্ষা করা যায়নি। 1937 থেকে 1939 পূর্ব পাকিস্তান, এখন বর্তমানে যাকে তখন ভারতবর্ষের মধ্যে ছিল, সেই আজকে যে বাংলাদেশ দেখে বলছেন বর্বরচিত আক্রমণ শুরু হয়ে গেল হিন্দুদের ওপরে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি পৌঁছে গেলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, শরৎচন্দ্র বসুর বাড়িতে। তখন সুভাষচন্দ্র বসু কংগ্রেস থেকে বিতাড়িত। সুভাষ বোসকে কংগ্রেসের কমিটি পর্যন্ত তিনি তৈরি করতে পারেননি। তাকে বাধ্য করা হলো কংগ্রেসের সভাপতির পদ থেকে পদত্যাগ করতে। সুভাষ বোস ফরওয়ার্ড ব্লক তৈরি করেছিলেন। শ্যামাপ্রসাদ মুখার্জি গিয়ে বললেন যে বীর সাভারকর, তিনি জেল থেকে বেরিয়ে বাংলায় একটা মুখ খুঁজছেন। তিনি বাংলায় একজন এমন ব্যক্তিত্ব খুঁজছেন যিনি হিন্দু মহাসভার নেতৃত্ব দিতে পারেন। কারণ সাভারকর যখন জেল থেকে বেরোলেন, আজকে অনেক কাশ্মীরে আন্দোলন চলেছে, শেখ আব্দুল্লাহ হরি সিংকে গদিচ্যুত করতে চায়। কাশ্মীরে মুসলমানের সংখ্যা বেশি। গান্ধীজি বললেন শেখ এই মুহূর্তে হরি সিং এর উচিত শেখ আব্দুল্লাহ তার সেনাপতিকে সমস্ত দায়িত্ব বুঝিয়ে দিয়ে এক্ষুনি তার কাশিবাসী হয়ে যাওয়া উচিত। পাল্টা স্টেটমেন্ট করলেন বীর সাভারকর। সাভারকর বললেন 82% হায়দ্রাবাদের মানুষ নিজামের রাজ্যে বসবাস করেন হিন্দু, আর 18% হচ্ছে মুসলমান। সরকারি নেহরু নেতাজির কাছে পৌঁছলেন, বললেন যে মানুষ আপনাকে বিশ্বাস করে, মানুষ আপনার কথা শোনে। এই মুহূর্তে বাংলার আপনি অবিসম্বাদিত নেতা। রবার স্ট্যাম্প কংগ্রেসের অন্য হাতে থাকতে পারে, কিন্তু দেশের যুবক যুবতী আজকে সুভাষ বোস ছাড়া অন্য কাউকে চেনে না। আমি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, আমি রাজনীতি করতে চাই না। সক্রিয় রাজনীতি আমার জায়গা নয়। আমি একাডেমিশিয়ান, আমি পড়াশুনোর জগতে থাকতে ভালোবাসি। আমি অনুরোধ করছি আপনাদের যে আপনারা এর বিরুদ্ধে একটা কড়া পদক্ষেপ নিন। এই অত্যাচারের বিরুদ্ধে, এই নির্মমতার বিরুদ্ধে, এই মন্দির ভাঙার বিরুদ্ধে, এই হিন্দু নির্যাতনের বিরুদ্ধে আপনি আপনার প্রতিবাদ করুন। আমি কোনো সম্প্রদায়ের কথা বলছি না, আমি কোনো ধর্মের কথা বলছি না, আমি মানবতার কথা বলছি। মানবতার স্বার্থে এই নিরপরাধ মানুষের উপরে অত্যাচার বন্ধ করুন। যদি আপনারা কোনো আন্দোলন নাও করেন, অন্তত নেমে একটা বিবৃতি দিন। সুভাষ বোসেরা সেদিন রাজি হননি। দুঃখিত শ্যামাপ্রসাদ ব্যথিত হৃদয় নিয়ে বলেছিলেন, এই পরিস্থিতিতে যদি আমাকে কোনো রাজনৈতিক দলের সাহায্য নিতে হয়, প্রয়োজনে আমি সেই সাহায্য নেব। সুভাষ বোস বুঝেছিলেন শ্যামাপ্রসাদের মতো ব্যক্তিত্ব যদি আজকে সরাসরি রাজনীতিতে অংশগ্রহণ করেন কোনো নতুন দলের পতাকা নিয়ে, তাহলে সেই দলের মানুষ কোথা থেকে আসবে? মানুষ তো কুমোরটুলি থেকে আসবে না, মানুষ আসবে কংগ্রেস থেকে। আর আগামী দিনে কংগ্রেসের বাগডোর ফিরে আসবে নেতাজি সুভাষচন্দ্র বসুর হাতে, শরৎ বসুর হাতে। এই বিশ্বাস হয়তো তিনি করতেন। সুভাষ বোস বলেছিলেন এ ধরনের কোনো পরিস্থিতি তৈরি হওয়ার কোনো সম্ভাবনা নেই, আর যদি এর ধরনের কোনো পরিস্থিতি তৈরি হয় আমি জন্মের আগেই তাকে হত্যা করে দেব। কিন্তু তারপরও শ্যামাপ্রসাদ মুখার্জি কোনোদিন নেতাজি সুভাষচন্দ্র বসুর সমালোচনা করেননি, তারপরে কোনো কুশব্দ ব্যবহার করেননি। কি দাঁড়ালো পরবর্তীকালে? কলকাতার রাস্তার আওয়াজ উঠল, कान में बीड़ी मुंह में पान, लड़के लेंगे पाकिस्तान, पहले पाकिस्तान देना पड़ेगा तब भी भारत स्वाधीन होगा। हिंदू मुसलमान দুটি পৃথক জাতি একই সঙ্গে বসবাস করতে পারে না, তাই মাইনরিটি হ্যাজ আ রাইট টু সেলফ ডিটারমিনেশন, এই অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে। গান্ধীজি কোনোদিন জিন্নাকে মিস্টার জিন্না বলে সম্বোধন করেননি। গান্ধীজি জিন্নাকে কোনোদিন ব্রাদার জিন্না বলে সম্বোধন করেননি। গান্ধীজি জিন্নাকে সম্বোধন করতেন কায়েদে আজম বলে।
তিনি জিন্নার বাড়ি ছুটে চলে গেলেন। আজকে ওই বোম্বের মালাবার হিলসের বাড়িতে, এটা আমার কথা নয়, এটা আমাদের দলের কোনো নেতার কথা নয়, একজন প্রাক্তন এই আপনাদের পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের মন্ত্রী ব্যারিস্টার নিহারেন্দু দত্ত মজুমদার তার বিখ্যাত বই গান্ধী দ্য মিথ বিহাইন্ড দ্য ভেল অফ আর ট্রুথে লিখছেন যে আসলে পাকিস্তান তৈরির পরিকল্পনা সম্পূর্ণ হয়ে গিয়েছিল 1946 সালে জিন্নার মালাবার হিলসের বাড়িতে। গান্ধীজি নিজের অসহায়তার কথা প্রকাশ করেছিলেন, 42 সালে প্রকাশ করেছিলেন। গান্ধীজি 46 সালে তার হরিজন পত্রিকায় অহিংস পথের পথ জানা নেই, এমন কোনো অহিংস পদ্ধতি জানা নেই যা দিয়ে এদের এই দাবি থেকে তাদের বিরত রাখা যায়, যদি না বৃহত্তর জনসমাজ এর বিরুদ্ধে রুখে দাঁড়ায়। কিন্তু সেদিন অজ্ঞতার কারণেই হোক আর নিজেদের রাজনৈতিক সুবিধার্থেই হোক, সেদিন কিন্তু বিভেদ বলে হিন্দু এক হতে পারেনি, নিজেদের নাম রেজিস্টার করতে পারেনি। তাই কলকাতায় শুরু হয়েছিল ভয়াবহ দাঙ্গা। সোহরাওয়ার্দী পরিষ্কার ঘোষণা করে দিল, সম্ভবত 1916 সালের জুলাই মাস 26শে জুলাই তারা প্রস্তাব গৃহীত করলো যে আমরা আগামী দিনে একটা ডাইরেক্ট অ্যাকশন ডে তৈরি করব। এখানে আমরা আমাদের অধিকারকে প্রতিষ্ঠিত করে দেব। এই অধিকার মুসলমানের অধিকার, এই অধিকার আমাদের সাম্যের অধিকার, আমাদের বাঁচার অধিকার। কারণ কংগ্রেস হিন্দুদের কাছে আত্মসমর্পণ করেছে। কংগ্রেসের রাজনীতি হিন্দুদের সহযোগিতার রাজনীতি, মহাত্মা গান্ধীর রাজনীতি, জয় শ্রীরামের রাজনীতি। এই রাজনীতির কবলে মুসলমানরা পড়বে না। তাই আমাদের পৃথক হোমল্যান্ড চাই। আমরা গোটা ভারতবর্ষটাকে পাকিস্তান বানাতে চাই। আমরা শুধু বিভাজন চাই না, আমাদের সামনে একমাত্র লক্ষ্য হচ্ছে কাফেরদের নিধন করো। সম্পূর্ণ হিন্দুদের দোকান, হিন্দুদের ব্যবসার সঙ্গে অসহযোগিতা তৈরি করো এবং একটি নির্দিষ্ট তারিখ বেঁধে দেওয়া হলো অক্টোবর মাসে, যে যত পারো তোমরা ধর্ষণ করো হিন্দু মেয়ে এবং নাবালিকাদের, এবং অক্টোবর মাসে তাদের ধর্মান্তকরণ করে বিয়ে দেব। এই সিদ্ধান্ত নেওয়া হলো। ডাইরেক্ট অ্যাকশন ডেতে আমন্ত্রণ জানানো হলো কাদের? হাওড়া, হুগলি, কলকাতা, মেটিয়াবুরুজ, গার্ডেন রিচ। আজকে তাদের সমস্ত মানুষকে বললো ধীরে ধীরে তোমরা জমায়েত হও, প্রত্যেক মসজিদ থেকে হ্যান্ডবিল বিলি করা শুরু করে দাও। আমাদের প্রমাণ করতে হবে কলকাতার বুকে আমরা শক্তিশালী। তাই অলওয়েল মনুমেন্টের নিচে আমাদের জমায়েত চাই। আর সেই জমায়েতকে আরো সংঘবদ্ধ করবার জন্য, আরো সুদৃঢ় করবার জন্য এই মুহূর্তে প্রয়োজন। আল্লাহ তোমাদের ওপর থেকে আশীর্বাদ করছেন। তোমাদের পবিত্র কর্তব্য ভারতবর্ষ নামে এই দারুল হারকে দারুল ইসলামে রূপান্তরিত করো। এ কথা বিজেপির কথা নয়, এ কথা আমার বিচার পরিবারের কারোর কথা নয়, এ কথা একজনের লেখকের কথা নয়। এই রেকর্ড বলছে কলকাতা পুলিশ, এই রেকর্ড বলছে ভারতবর্ষের ঐতিহাসিকরা, এই রেকর্ড বলছে অগণিত বই যে সেদিন এইভাবে বিতরণ করে দেওয়া হয়েছিল। হাওড়া থেকে যারা বিহারি মুসলমান পুলিশ অফিসার আছেন তাদের হাওড়া থেকে তুলে নিয়ে আসা হলো কলকাতায় পোস্টিং। সমস্ত থানার ওসিদের চেঞ্জ করে দেওয়া হলো। তারপরে শুরু হলো হত্যালীলা। মেয়েদের থাই পর্যন্ত কেটে মাংসর দোকানে উল্টো দিকে ঝুলিয়ে রাখা হয়েছিল। আজকে অনেকে অনেক কথা বলেন, কিন্তু সত্য প্রতারিত হতে পারে, সত্য কোনোদিন পরাজিত হয় না। ইতিহাস কোনোদিন কাউকে ক্ষমা করে না। বঙ্গবন্ধু মুজিবুর রহমান তিনি ছিলেন ইসলামিয়া কলেজের মুসলিম লীগের ছাত্র নেতা, দায়িত্ব নিয়েছিলেন পার্ক স্ট্রিট, রয়্যাল স্ট্রিটে একটি কালো কোট এবং হাতের লাঠি নিয়ে, যিনি সেদিন সোহরাওয়ার্দীর ডাকে সাড়া দিয়ে এই হিন্দু নিধনযোগ্য নেতৃত্ব দিয়েছিলেন। আর দেখুন বাংলাদেশে, তারই তৈরি বাংলাদেশে, ইন্দিরা গান্ধীর আশীর্বাদের বাংলাদেশে আজকে তার মুক্তি ভেঙে ফেলা হচ্ছে। ভারতবর্ষ বহুত্ববাদের দেশ। এই মাটি যত মত তত পথের মাটি। এই মাটি প্রত্যেককে অমৃতের সন্তান বলার মাটি। এই মাটি সীমার মধ্যে অসীমের সন্ধান করার মাটি। এই মাটি একম সদ্বিপ্রাও বহুধা বদন্তির মাটি।
এই মাটি মুন্ডে মুন্ডে মতের ভিন্নাকে স্বীকার করার মাটি, এই মাটি বেদকে সমালোচনা করার মাটি, এই মাটি উপনিষদকে গ্রহণ করা এবং বর্জন করার মাটি, এই মাটি রামানুজ শঙ্করাচার্যের দুই মতবাদকে সমান্তরাল ভাবে চালিয়ে নিয়ে যাবার মাটি, এই মাটি চার বাক্যে ঋষি বলেছে, যিনি বলেছেন যাবজ্জীবন সুখং জীবের ঋণং কৃত্বা ঘৃতং পিবেৎ। এই মাটি বেশ্যাপুত্র বশিষ্ঠকে ঋষি বানিয়ে দেবার মাটি, এই মাটি একজন গণধর্ষিতা মহিলা জবালি তার ছেলে সত্যকামকে জবালি সত্যকাম বলে উপনিষদে প্রতিষ্ঠা দেবার মাটি, এই মাটি নারীর অধিকার, নারীর সম্ভ্রম, নারীর মর্যাদা, নারীর শরীরের উপরে, মনের উপরে, নিজের মনস্তত্ত্বের উপরে অধিকার প্রতিষ্ঠিত করবার মাটি। এই মাটিতে আজ আক্রমণ নেমে আসছে আবার। আমরা আক্রান্ত শুধু 1946 সালে ওই 16ই আগস্টে হয়নি, 1945 সালে, 1945, 1944 সারা দেশ জুড়ে ব্যাপক দাঙ্গা চলেছে। এই দাঙ্গার পরিসংখ্যান বলছে যেখানে হিন্দু সংখ্যালঘিষ্ঠ সংখ্যায় কম সেখানে দাঙ্গা, যেখানে হিন্দু সংখ্যাগুরু সেখানে কোনো দাঙ্গার নামগন্ধ নেই। আজকে গান্ধীজি নোয়াখালীতে চলে গিয়েছিলেন, মানুষ যখন বলছেন যে মারা যাচ্ছে মানুষ আজকে পূর্ব পাকিস্তানে, গান্ধীজি কিন্তু আমাদের কলকাতায় ছিলেন স্বাধীনতার দিবসে সুরাবর্দীর বাড়িতে, যা বেলেঘাটায় এখন গান্ধী আশ্রম বলে পরিচিত। পণ্ডিত নেহরু চিঠি টেলিগ্রাম করে জানালেন আমরা আপনাকে জাতির পিতা বলে মনে করি, আর এই শুভক্ষণে এখন আপনি নেই। একদিকে গান হচ্ছে জনগণ মন অধিনায়ক, আর অন্যদিকে লক্ষ লক্ষ মহিলার সম্ভ্রম হানি হয়ে গিয়েছিল সেদিন সীমান্তের এপারে এবং সীমান্তের ওপারে। তাকিয়ে দেখুন পাঞ্জাবের দিকে। আবার বলছি, এর রেকর্ড বিজেপির রেকর্ড নয়, এই রেকর্ড এনডিএ সরকার, নরেন্দ্র মোদীর সরকার তৈরি করেনি। কংগ্রেসের রেখে যাওয়ার তথ্য হিসাবে দিল্লির রাম মনোহর লোহিয়া হসপিটালে 3 দিনে 75,000 মহিলার অ্যাবর্শন করানো হয়, বশ করানো হয়, কারণ তারা সকলেই প্রায় সেখানে গণধর্ষিতা হয়ে তারপর নিজের দেশে ফিরে আসতে পেরেছে। এই ইতিহাসকে ভুললে চলবে না। আগামী দিনে বেঁচে থাকার স্বার্থে আপনাকে এই ইতিহাসকে সঙ্গে নিয়ে বেঁচে থাকতে হবে। আপনাকে মনে রাখতে হবে যে ওখানে আমাদের হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে গঞ্জন বলো কান্ডারি ডুবিছে মানুষ সন্তান মোর মার, এই গান চলেনি। হিন্দু না ওরা মুসলিম এই খোঁজ চলেনি। একই বৃন্দে দুটি কুসুম চলেনি। হাতে সম্প্রীতির রাখি বাঁধতে বাঁধতে মিলনের পদযাত্রা করতে করতে 1947 সালের 15ই আগস্ট আমরা হেরে গিয়েছিলাম। আমরা বিধ্বস্ত হয়েছিলাম কূটনৈতিক ব্রিটিশ সাম্রাজ্যবাদী চতুর শয়তানির কাছে। দেশের বুকে নেমে এসেছিল এক অভিশাপ, দেশ ভাগের অভিশাপ। কোথায় ছিল জ্যোতিবাবুর বাড়ি, কোথায় ছিল প্রমোদ দাশগুপ্তের বাড়ি, কোথায় ছিল সোমেন মিত্রর বাড়ি, কোথায় ছিল তপন শিকদারের বাড়ি, কোথায় ছিল তথাগত রায়ের বাড়ি, কোথায় ছিল সৌগত রায়ের বাড়ি, কোথায় ছিল বালক ব্রহ্মচারীর বাড়ি, কোথায় ছিল অনুকূল ঠাকুরের বাড়ি। এরা সবাই ছিলেন ওপারে। ওখানে গান্ধীবাদ চলেনি, একাত্ম মানববাদ চলেনি। ওপারে দাঁড়িয়ে একই বৃন্তে দুটি কুসুম চলেনি। ওখানে দাঁড়িয়ে দুনিয়ার মজদুরকে এক করবার স্লোগান চলেনি। সবাই পালিয়ে এসেছিলেন এখানে, কারণ এই মাটিতে, এই মাটি বহুত্ববাদের মাটি তাদের গ্রহণ করেছে। কিন্তু একটা শক্তিশালী ভূখণ্ড দরকার। আপনি যত মত তত পথ দাঁড়িয়ে আজকে বাংলাদেশে বলতে পারবেন না। আপনি বাংলাদেশে আজকে দাঁড়িয়ে আপনি ওখানে রামকৃষ্ণের প্রণম্য মন্ত্র যদি উচ্চারণ করেন যে স্থাপকায় ধর্মস্ব সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রাম কৃষ্ণায় নমো, একবার যদি এখন বাংলাদেশে গিয়ে রামকৃষ্ণ মিশনের সামনে দাঁড়িয়ে এই মন্ত্র উচ্চারণ করেন, এই সর্বধর্ম সমভাবের কথা বলেন, আপনাকে ওখানে খুন হয়ে যেতে হবে। এই সত্যটা আজকে বাঙালিকে মানতে হবে। ওই যে লড়াই ছিল ভাষা আন্দোলনের লড়াই, ও কোনো লড়াই নয়।
যারা ভাষা দিবস নিয়ে পশ্চিমবঙ্গের প্রগতিশীলেরা চোখের জলে মুখ ভাসিয়ে দেন, ওপার বাংলার এপার বাংলাকে একাকার করে দেন, আজকে প্রমাণ হয়ে গেল 21শে ফেব্রুয়ারির ওই ভাষা আন্দোলন কোনো ভাষার জন্য আন্দোলন ছিল না। ভাষার জন্য পাকিস্তান ভাগ হয়নি, পাকিস্তান ভাগ হয়েছিল উচ্চাকাঙ্ক্ষার জন্য, পাকিস্তান ভাগ হয়েছিল ক্ষমতা লিপ্সার জন্য, পাকিস্তান ভাগ হয়েছিল তথাকথিত বঙ্গবন্ধুর ক্ষমতার শীর্ষাসনে পৌঁছানোর জন্য। রবীন্দ্রনাথের মূর্তি ভেঙে দিয়েছেন। গত 3 মাস যাবৎ বাংলাদেশে কোন মাদ্রাসায় জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছে না। কারণ কি? কারণ হচ্ছে একটাই, কারণ যিনি রচনা করেছেন তিনি একজন হিন্দু, তার নাম রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি কাফের। আর তিনি যে ভাষায় রচনা করেছেন সেটা বাংলা ভাষা, দেব ভাষা থেকে উৎপত্তি। একবার তাকিয়ে দেখুন, আমাদেরই এখানকার সাহিত্যিক সৈয়দ মুস্তাফা আলী, পড়ে দেখুন সৈয়দ মুস্তাফা আলীর উপন্যাস। একটা আরবি শব্দ নেই, একটা ফার্সি শব্দ নেই। তিনি প্রতিবাদ করেছিলেন। আজকে সেই সৈয়দ মুস্তাফা আলীর বংশধরেরা পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে কি আচরণ করছেন। আমাদের দেশের রাষ্ট্রপতি মৌলানা আবুল কালাম আজাদ, আজকে তিনি গীতার কথা বলেছেন, আজকে তাকে পর্যন্ত কাফের বলে চিহ্নিত করে দেওয়া হচ্ছে। আমরা কোন পৃথিবীর দিকে এগিয়ে নিয়ে যেতে চলেছি? পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলে দিলেন, ওপার থেকে যত মানুষ আসবেন এখানে আমি স্বাগত জানিয়ে দেব। এইভাবেই বলেছিলেন শেখ হাসিনা আমাদের বোলপুরে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর সভায়, যে ওরা যদি খাইতে পায়, আমরা যদি 12 কোটি লোক খাইতে পাই, তাহলে আর 60 লক্ষ লোক খাইতে পারবে না কেন? আমি বলেছি ওদের আমাদের দেশে নিয়ে আসতে। আজকে কক্সবাজারের যে অবস্থা রোহিঙ্গারা করে দিয়েছে, বাংলাদেশ তার থেকে মুক্তি পাচ্ছে না। শেখ হাসিনা তার ক্ষমতায় থাকাকালীন রোহিঙ্গাদের নতুন করে আজকে মায়ানমারে ফিরিয়ে দিতে পারেননি। আজকে সেই রোহিঙ্গাদের পশ্চিমবঙ্গে নিয়ে আসা হয়েছে। বিধাননগর, সল্টলেকের মতো একটা প্ল্যান সিটির মধ্যে রোহিঙ্গাদের নিয়ে যে বসিয়ে দেওয়া হচ্ছে। রোহিঙ্গাদের নিয়ে যে বারাসাত থেকে ফেক আধার কার্ড তৈরি করে, ফেক আইডি কার্ড তৈরি করে, তাদের আজকে তামিলনাড়ুতে, অন্ধ্রপ্রদেশে, কেরালে পরিযায়ী শ্রমিক হিসেবে পাঠিয়ে দেওয়া হচ্ছে। ভারতবর্ষ ধর্মশালা কতদিন থাকবে? কতদিনের দেশের মাটিতে মানুষ আসবে? আর তারপরে ততদিনই আপনাদের সামনে সংবিধানের কথা বলবে, যতক্ষণ 30% থাকবে। যেদিন 40% হয়ে যাবে সেদিন সংবিধান নেই, সেদিন বহুত্ববাদ নেই, সেদিন কংগ্রেস নেই, সেদিন তৃণমূল নেই, সেদিন হিজাব পরা মমতা ব্যানার্জি নেই, সেদিন কলমা পড়া অন্য কোন নেতা নেই, সেদিন রাহুল গান্ধী নেই, নরেন্দ্র মোদী তো নেই, সেদিন থাকবে শরিয়াতের শাসন। তাই এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হবে। মনে করতে হবে প্রজন্মের পর প্রজন্মকে যে আমাদের মাটি এই মাটি নয়। আমরা ওপার বাংলায় ছিলাম, আমাদের পূর্বপুরুষ স্বাধীনতা সংগ্রাম করেছে, আমাদের পূর্বপুরুষ ঢাকা বিশ্ববিদ্যালয় বানিয়েছে, আমাদের পূর্বপুরুষরা একের পর এক স্কলার সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবীকে উপহার দিয়েছে। আমরা নিজের দেশের মাটিতে নিজেরা উদ্বাস্তু হয়ে চলে এসেছি। তার কারণ কি? কারণ একটাই, আমরা সংঘবদ্ধ ছিলাম না। তাই আজকে মানুষ বলতে বাধ্য হচ্ছে, হিন্দু যদি বাঁচতে চাও বিভেদ ভুলে এক হও। আজকে এক হতে হবে, এক জায়গায় দাঁড়িয়ে এই নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হবে। আমাদের পূর্বপুরুষরা যে অত্যাচার সহ্য করেছে 1944 থেকে 1950 সাল পর্যন্ত, আজকে সেই ইতিহাস আপনাদের পড়তে হবে, আপনাদের পরবর্তী প্রজন্মকে পড়াতে হবে। আপনার বাড়ির ছোট শিশুটিকে বোঝাতে হবে যে তোমার দাদু, তোমার ঠাকুমা এখানে চলে এসেছিলেন একটাই কারণে, রুটি কাপড়া মাকানের জন্য নয়, পেট ভর্তি ভাতের জন্য নয়। চলে এসেছিলেন মাথার সিঁদুর আর হাতের শাঁখাটাকে বাঁচানোর জন্য, নারায়ণ শিলাটাকে সঙ্গে রেখে দেওয়ার জন্য, নিজের ধর্ম বাঁচানোর জন্য। এই শিক্ষা যদি না দিয়ে যেতে পারেন,
আপনার আসানসোলে থাকবে না। আপনাদের সামনে নতুন অভিশাপ নেমে আসছে আরেকটা। এই যে বিভাজনের রাজনীতি তৃণমূল শুরু করেছে, ধর্মের নামে ভাগ করো, হিন্দু মুসলমানের নামে ভাগ করে ব্লক ভোট তৈরি করো। মন্দির মসজিদ লড়াই নয়, সেই রুটি রুজির লড়াই বলতে বলতে বামপন্থীরা বিদায় নিয়েছে। তৃণমূল কিভাবে বিদায় নেবে সেটা সময়ের অপেক্ষা। কিন্তু এখানে আবার কিছু মানুষ আসছেন যারা অরুণাচলে গিয়ে মানুষের গলায় ক্রস ঝুলিয়ে রামকৃষ্ণ মিশনের পোর্ট ভেঙে বড় করে হোর্ডিং লাগিয়েছিল, ইউ ইন্ডিয়ান ডগস গো ব্যাক, তোমরা ভারতীয় কুকুর, তোমরা এই দেশ ছেড়ে চলে যাও। তারাই আজকে আসানসোলের মধ্যে একটি তফসিলি কমিউনিটিকে টার্গেট করেছে। কাউকে প্রলোভন দিয়ে, কাউকে প্রতি মাসে 3,500 টাকা দিয়ে, কাউকে রবিবারে ভালো জামা কাপড় দিয়ে, কাউকে ভালো ডিনারে ইনভাইট করে, কাউকে ওই যিশু খ্রিস্টর আপনার ওই ফ্লেশ এন্ড ব্লাড বুকের মধ্যে দিয়ে আপনাদের গলায় ক্রস ঝোলানোর নতুন চক্রান্ত শুরু হয়েছে। এই ধর্মান্তকরণ অপরাধ। আপনি আমাকে সমর্থন করতে পারেন আসানসোলবাসী, আপনি আমার বিরোধিতা করতে পারেন, আপনি আমার দলের সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন, কিন্তু আসানসোলবাসীকে, এই অঞ্চলের বর্ধমান জেলার বিভিন্ন অধিবাসীকে এই যে পিছনের দরজা দিয়ে ব্যাপটাইজড করে ফেলা, এই যে মানুষকে প্রলোভিত করে ভুল বুঝিয়ে ধর্মান্তকরণ করে দেওয়ার রাজনৈতিক চক্রান্ত, এর বিরুদ্ধেও কিন্তু আজকে আপনাদের প্রতিবাদ করতে হবে। একটা অভূতপূর্ব সময়ের মধ্যে দিয়ে পৃথিবী চলে যাচ্ছে। সারা পৃথিবী অবাক বিস্ময়ে তাকিয়ে দেখছে যে একটা দেশ তারা কোভিড পূর্বকালে আবার ফিরে চলে গেছে। চীন এবং ভারতবর্ষ ছাড়া পৃথিবীর কোন দেশ নিজের অর্থনৈতিক অবস্থায় ফিরতে পারেনি। জার্মানি ফিরতে পারেনি, ব্রিটেন ফিরতে পারেনি, জাপান ফিরতে পারেনি। ওয়েলফেয়ার প্রজেক্টকে বন্ধ না করেও একটা সরকার 80 কোটি মানুষকে বিনা পয়সায় রেশন দিয়ে একটা স্থিতিশীল জায়গায় দাঁড়িয়ে আছে। কারা প্রতিবাদ করছেন, কারা দাঁড়িয়ে বলছেন দেশে বেকার, ভুলে গেছেন 70 দশকের কথা, 80 দশকের কথা। অর্থনীতিতে একটা নতুন শব্দ আমদানি হয়েছিল, হিন্দু রেট অফ গ্রোথ, অর্থাৎ ইনফ্লেশন হবে 20% আর গ্রোথ থাকবে 3.5 থেকে 4% মধ্যে। এই ছিল ভারতবর্ষের কপালে লেখা। তার মধ্যে যিনি পরিবর্তন এনেছিলেন তার নাম অটল বিহারী বাজপেয়ী, আর পরবর্তীকালে আমাদের নরেন্দ্র দামোদর দাস মোদী। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের প্রতিবাদ করতে, আজকে সমস্ত মহিলারা রাস্তায় নামবেন আগামীকাল। দল নয়, পতাকা নয়, মত নয়, পুরুষের স্বাধিকারের বিরুদ্ধাচরণ নয়। কিছু রাজনৈতিক দল, শাসক দল, এটা নারী পুরুষের মধ্যে বিভাজন তৈরির চেষ্টা করছেন। এই আন্দোলন, এই প্রতিবাদের উদ্দেশ্য এটা নয়। আজকে যে ঘটনা ঘটেছে আরজি করে, এটা নিছক কোন ধর্ষণের ঘটনা নয়, এটা নিছক কোন মদ্যপ অবস্থায় কিংবা কোন ড্রাগ অ্যাডিক্টের দ্বারা অত্যাচারিত হয়ে মেয়েটি মারা যায়নি। সে একটি চক্রান্তের শিকার, একটা ষড়যন্ত্রের শিকার। কোন গোপন তথ্য ফাঁস হয়ে যাবে এই কারণে পরিকল্পিতভাবে আজকে তাকে খুন করে ফেলা হয়েছে আরজি কর হসপিটালে। আপনারা ভেবে দেখুন, হসপিটালে একজন চিকিৎসক আত্মহত্যা করলেন, মারা গেলেন, কিংবা ধর্ষিতা হলেন, মৃতদেহ পড়ে আছে, হসপিটালে সুপার কার সঙ্গে আলোচনা করবেন। আরজি করের মতো হসপিটাল পুলিশের সঙ্গে যোগাযোগ করেছেন, লালবাজার থেকে রাতারাতি বিজ্ঞপ্তি জারি করে দেওয়া হলো যে প্রাথমিক ক্ষত চিহ্ন দেখে মনে হচ্ছে এটা ধর্ষণের ঘটনা নয়, এটা খুনের ঘটনা নয়, এটা আত্মহত্যার ঘটনা। অদ্ভুত বিষয়, প্রতি জায়গায় একই ফর্মুলা। ব্রিটিশ ইন্ডিয়ায় যখন কোনো কৃষক মারা যেত, কৃষকের অনাহারে মৃত্যু হলে ব্রিটিশ সরকার বলতো মৃত্যুর কারণ অনাহার নয়, মৃত্যুর কারণ অপুষ্টি। আর এখন পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে স্বাধীনতার অমৃতকালে যখন কৃষক আত্মহত্যা করছে, তখন রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন মৃত্যুর কারণ কৃষকের অর্থনৈতিক অবস্থা নয়, মৃত্যুর কারণ হলো বিবাহ বহির্ভূত সম্পর্ক।
এখানে এত অবৈধ এবং বিবাহ বহির্ভূত সম্পর্ক নাকি চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। এত প্রেম আসছে কোথা থেকে পশ্চিমবঙ্গে, এত টাকা কোথায়, এটাই কেউ বুঝে উঠতে পারছে না। তাই এই অবস্থার বাইরে আমাদের বেরোতে হবে। আজকে বলে দিল হসপিটাল আগে থেকেই যেটা আত্মহত্যা। মুখ্যমন্ত্রী প্রথমবার 13 বছরে বললেন সিবিআই তদন্ত চাই। সিবিআই তদন্ত কেন চাই? বলছেন 7 দিন পুলিশকে সময় দিলাম। 7 দিনের মধ্যে পুলিশ কি করলো? মেয়েটার অটপসি করলো, মানে পোস্টমর্টম করলো, মেয়েটাকে সৎকার করে দিল, অর্থাৎ বায়োলজিক্যাল এভিডেন্স যা ছিল পুলিশ শেষ করে দিল। এবার সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সের জন্য প্লেস অফ অকারেন্স যেটা ছিল, যেখানে ঘটনা সংঘটিত হয়েছে, সেই জায়গাটাকে ভেঙে গুঁড়িয়ে দিল। তারপরে এলো সিবিআই। কোর্টের নির্দেশে কোন তদন্ত করবে সিবিআই? আপনারা জানেন ভোট পরবর্তী হিংসা, 27 দিনে 56 জন বিজেপি কর্মী খুন হয়েছিলেন, 23 জন বিজেপির মহিলা কর্মী গণধর্ষিতা হয়েছিল। হাইকোর্টের নির্দেশে তদন্ত চলছে। সেই তদন্তে সহযোগিতা করেনি পুলিশ, সেই তদন্তে সাক্ষীদের হস্টাইল করেছে, সেই তদন্তে প্রমাণ লোপ করেছে, বাড়ি বাড়ি গিয়ে সাক্ষীদের ভয় দেখিয়েছে। বিজেপি কর্মীদের সিভিক ভলেন্টিয়াররা বলেছে, যদি তোমরা মুখ খোলো নিরাপত্তা পুলিশ দিতে পারবে না। এক ছেলে গেছে, অন্য ছেলে চলে যাবে। আজকে আবার তিনি কি বলছে? পুলিশ কমিশনার সঞ্জয় বলে একজনকে গ্রেপ্তার হয়েছে। এই সঞ্জয় ধরা পড়েই বলছে আমাকে ফাঁসি দাও। একদম ক্ষুদিরামের ছোট ভাই ধরা পড়ার সঙ্গে সঙ্গেই বলছে আমাকে ফাঁসি দাও। আরে সঞ্জয়কে নিয়ে আর একটা ধনঞ্জয় বানানোর চেষ্টা করা হচ্ছে। ধরা পড়লে ধনঞ্জয়, না হলে এনজয়। এটা চলছে চিরদিন ধরে, এদের সরকারি থিওরি। বাম জমানায় একই ঘটনা ঘটেছে, তৃণমূল জমানায় একই ঘটনা ঘটছে। আবার সিপিএম যারা আছে তারা মাঝখানে উজ্জীবিত হয়ে উঠেছে। এরকম নাকি তারা কোনোদিন শুনেইনি। বুম, বাড়ি দখল, পার্টি অফিস আক্রমণ, লুট, ব্যালট পেপার ছিনতাই, ব্যালট পেপার খেয়ে নেওয়া, এ নাকি পশ্চিমবঙ্গে ছিল না, তৃণমূল আমদানি করেছে। শান্তির ললিত বাণী নিয়ে সিপিআইএম এর নেতারা তারাও ময়দানে নেমে পড়েছেন, তারাও মোদির বিরোধিতা করছেন। পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে মমতা ব্যানার্জির লুটের বিরুদ্ধে, সীমাহীন লোভের বিরুদ্ধে, প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে, চাকরি বিক্রির বিরুদ্ধে, ব্যালট খাওয়ার বিরুদ্ধে, পুলিশি অত্যাচারের বিরুদ্ধে আক্রমণ করছেন কংগ্রেসকে সঙ্গে নিয়ে। আর দিল্লিতে গিয়ে দেখুন একই সঙ্গে দাঁড়িয়ে কংগ্রেস, সিপিএম, তৃণমূল কংগ্রেস বিরোধিতা করছে। আরে আমি রাজ্যসভায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের একজন বক্তা বাংলায় বলছেন আমার অধিকার আছে বাধা দেওয়ার, আমি আমার মতো করে চিৎকার করে তাকে বাধা দিলাম। তৃণমূল কিছু বললো না। মল্লিকার্জুন খাড়গে তিনি বলছেন এই লোকটাকে দল থেকে এক্ষুনি, মানে রাজ্যসভা থেকে বহিষ্কার করে দাও। মানে উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটাই, তাকিয়ে যে তৃণমূলের দিকে ধীরে ধীরে প্যার কো বাড়ানা হ্যায় আর হদ সে গুজর জানা হ্যায়। এটাই হচ্ছে কংগ্রেসের রাজনীতি। এই কংগ্রেসের রাজনীতির বিরুদ্ধেই আপনাদের রুখে দাঁড়াতে হবে। এই কংগ্রেস আত্মসমর্পণ করেছিল সেদিন ব্রিটিশ সাম্রাজ্যবাদের কাছে। আজকে যে মাটিতে দাঁড়িয়ে নিজেদের পরিচয় দিতে পারছি ভারতবাসী হিসেবে, সেই মাটি যদি কেউ দিয়ে থাকেন, তাদের মতো বরেণ্য ব্যক্তি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, এন.সি. চ্যাটার্জি, মেঘনাথ শাহ, সুনীতি কুমার চ্যাটার্জি, রমেশচন্দ্র মজুমদার, শিবেন্দ্রনাথ রায়, নদিয়ার রানী জ্যোতির্ময়ী, অসংখ্য মানুষ তারা প্রতিবাদ করেছিলেন, আন্দোলন সংগঠিত করেছিলেন। আর 1947 সালের 20 জুন এই প্রাদেশিক আইনসভায় বিল পাস করানো হয়েছিল। যে জ্যোতিবাবু, রতনলাল ব্রহ্মণরা ভারতবর্ষকে 28টা টুকরে ছোট ছোট করে ভাগ করে তারপরে ডোমিনিয়ন স্ট্যাটাস দেবার কথা বলেছিলেন ব্রিটিশকে, তারা তাদের প্রস্তাবকে, তাদের দেওয়া ম্যাপকে, তাদের তদানীন্তন পত্রিকা পিপলস ওয়ারে প্রকাশ পর্যন্ত করেছিলেন। তারাও কিন্তু জনমতের কাছে, চাপের কাছে নতি স্বীকার করে এই পশ্চিমবঙ্গ তৈরির পথে ভোট দিয়েছিলেন। আর দুর্ভাগ্যের বিষয় কি জানেন? আমরা এতদিন ছোটবেলা থেকে বাঙাল ঘটি বুঝতাম। বাঙাল যারা সিপিএম
ঘটি মানে যারা এদিকে তারা মোহনবাগান। কত আমাদের মধ্যে বাঙালিদের বিতর্ক, সৌমিত্র না উত্তম কুমার, মোহনবাগান না ইস্ট বেঙ্গল। যে ইস্ট বেঙ্গলের ক্যাচ লাইন হচ্ছে ছিন্নমূল মানুষের আকাশ ছোঁয়ার স্বপ্ন, ক্লাবের ওপরে লেখা আছে। আজকে সেই ক্লাবে দাঁড়িয়ে মন্ত্রী কাগজ হাতে নিয়ে দাঁড়িয়েছেন, রক্ত দিয়ে পেয়েছি মাটি, কাগজ দিয়ে নয়। কি রক্ত দিয়ে মাটি পেয়েছে? তৃণমূল কংগ্রেস লড়াই করেছে, কংগ্রেস লড়াই করেছে। কংগ্রেসের নেতারা তো স্বাধীন বঙ্গের সমর্থক ছিলেন। কংগ্রেসের তদানীন্তন যিনি সভাপতি কিরণ শঙ্কর রায়, তিনি স্বাধীন বাংলা প্রধানমন্ত্রী, তাকে বলা হতো স্বাধীন বাংলা মানে বাংলা একটা আলাদা দেশ হয়ে যাবে, তারা ভারতবর্ষের মধ্যে থাকবে না। তার সমর্থক কে ছিলেন? ছিলেন কিরণ শঙ্কর রায়, ছিলেন সুভাষচন্দ্র বসুর দাদা শরৎচন্দ্র বসু। পরবর্তীকালে তারা আন্দোলন থেকে সরে আসেন। কংগ্রেসের ইতিহাস আত্মসমর্পণের ইতিহাস, কংগ্রেসের ইতিহাস ক্ষমতা দখলের ইতিহাস, কংগ্রেসের ইতিহাস ভারত বিভাজনের ইতিহাস। কংগ্রেস ভারতবর্ষকে ভাগ করেছে, আর ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি পাকিস্তানকে ভাগ করে আমাদের জন্য এই পশ্চিমবঙ্গকে রেখে গেছেন, ওই পাঞ্জাবকে রেখে গেছে। পাঞ্জাবে যত শ্যামাপ্রসাদ মুখার্জির স্ট্যাচু আছে, দুর্ভাগ্যের বিষয় বাংলার পশ্চিমবঙ্গে তত জায়গায় শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতি নেই। এই আত্মবিস্মৃত বাঙালিকে আবার কিন্তু বাংলাদেশের ঘটনা মনে করিয়ে দিচ্ছে, যে ঘটনা নতুন নয়। এ ঘটনা তোমাদের সঙ্গে হয়েছিল 1937 সালে, তোমাদের সঙ্গে হয়েছে 1939 সালে, তোমাদের সঙ্গে হয়েছে 1944 সালে, তোমাদের সঙ্গে হয়েছে 1946 সালে, তোমাদের সঙ্গে হয়েছে 50-এ, 51-এ, 47-এ। তাই আর বেশি দেরি নয়, এই ঘটনার পুনরাবৃত্তি এখানেও হবে। রুখে দাঁড়াতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। সিএ নিয়ে যদি ট্রেনে আগুন লাগিয়ে দেওয়া যেতে পারে, সিএ ক্যাকা ছিছি বলে যদি জাতীয় সড়ক ঘন্টার পর ঘন্টা অবরোধ করে রেখে দেওয়া যেতে পারে, আর পুলিশ যদি প্রতিবাদ না করে, কোথায় পৌঁছবে পশ্চিমবঙ্গ? একজন তৃণমূল কংগ্রেসের এমএলএ বলছেন, আমার এখানে 70% মুসলমান আর 30% হিন্দু, 1 ঘন্টার মধ্যে কেটে সকলকে নদীতে ভাসিয়ে দেব। তারপরেও তাকে গ্রেপ্তার করা হচ্ছে না। রাজ্যের একজন মন্ত্রী, দায়িত্বশীল মন্ত্রী, তিনি বলছেন, যদি একজনকেও অন্তত পারেন, অন্তত একজনকেও আপনি ইসলামের কথা আপনি একবার শুনিয়ে দিন। আপনি যেন যারা সৌভাগ্যবান নয়, মানে আমরা যারা এখানে জন্মগ্রহণ করেছি, এই যে আমার পাশে বসে আছে কৃষ্ণেন্দু, গলায় আবার একটা হলুদ রঙের কি লাগিয়েছে, এ কিন্তু দুর্ভাগার সন্তান, কারণ ওই মুসলমান হয়ে জন্মাতে পারেনি। তাই একে সৌভাগ্যবান বানাতে হবে, একে মুসলমানের বাণী শেখাতে হবে। এ কথা কে বলছেন? বলছেন রাজ্যের একজন মন্ত্রী। মুখ্যমন্ত্রী একবারের জন্য তার প্রতিবাদ করছেন না। মুখ্যমন্ত্রী আমাদের তো সব পারেন, আমাদের মুখ্যমন্ত্রী তো অজেয়, আমাদের মুখ্যমন্ত্রী তো বিকেলে ভোরের ফুল ফোটাতে পারেন, আমাদের মুখ্যমন্ত্রী গান লিখতে পারেন, আমাদের মুখ্যমন্ত্রী ছবি আঁকতে পারেন, আমাদের মুখ্যমন্ত্রী কবিতা লিখতে পারেন, আমাদের মুখ্যমন্ত্রী বাচ্চাদের জন্য ছড়া লিখতে পারেন, আমাদের মুখ্যমন্ত্রী পুলিশকে বইমেলার বাইরে যে কোনো মুহূর্তে চাপকানোর কথা বলতে পারেন, আমাদের মুখ্যমন্ত্রী কলকাতা পুলিশ কমিশনারকে দিয়ে চায়ের কাপ বইয়ে আনতে পারেন, আমাদের মুখ্যমন্ত্রী ডিজি পচনন্দাকে পচাদা বলে ডাকতে পারেন। তিনি তো কোনো সাধারণ মানুষ নন। আমাদের মুখ্যমন্ত্রী দেশের প্রধানমন্ত্রীকে তুই বলে সম্বোধন করতে পারেন। আমাদের প্রধানমন্ত্রী আগামী 3 মাসের মধ্যে মুখ্যমন্ত্রী 3 মাসের মধ্যে প্রধানমন্ত্রীও হয়ে যেতে পারেন। কিন্তু কি যে হবে সে পশ্চিমবঙ্গের মানুষ জানেন। তাই নিজে বাঁচুন, পরিবারকে বাঁচান, ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচান। বিভেদ ভুলে এখন রাজনীতি নয়, তৃণমূল নয়, সিপিএম নয়, কংগ্রেস নয়, বিজেপি নয়, আজকের দিন বিভাজন বিভীষিকার দিন। আজকের দিন আমাদের পূর্বপুরুষের সেই আত্মত্যাগ, বলিদান, তাদের নৃশংস হত্যাকাণ্ড, আমাদের দিদিমা, আমাদের ঠাকুমাদের
গণধর্ষিত হওয়ার ঘটনাকে স্মরণ করবার দিন। এই দিনে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব। আগামী দিন আবার আমরা আমাদের ডমিনিয়ন স্ট্যাটাস যেটা পেয়েছিলাম, স্বাধীনতা, ভারতের স্বাধীনতার অমৃতকালের যুগে আমরা দাঁড়িয়ে অন্তত পশ্চিমবঙ্গের বাঙালি, একটু অতি প্রগতিশীল বাঙালি, এই বাঙালি নিজেদের আত্মসমালোচনা করবে। আত্মবিস্মৃত বাঙালি যদি নিজের স্মৃতিটাকে একবার ফেরত আনতে পারে, তার জন্য আপনারা সবাই সচেষ্ট থাকবেন। সবাইকে অনেক অনেক অভিনন্দন। স্বাধীনতা দিবসের প্রাক্কালে সকলকে অনেক অনেক অভিনন্দন। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, যে মেয়েটির জন্য আপনারা প্রতিবাদ করছেন, আমি আবার বলছি, এটা কোনো নিছক ধর্ষণের ঘটনা নয়, এটা হত্যার ঘটনা নয়, এটা শুধু মহিলা নিরাপত্তার ঘটনা নয়, এটা গভীরতম একটি চক্রান্ত। যে চক্রান্তের জাল তৈরি হয়েছিল ওই হসপিটালের মধ্যে। এবং তার সঙ্গে মনে রাখবেন যে বাংলাদেশের ওপারে যে মানুষগুলো আছে, ওই ঘোষ, বোস, দত্ত, মিত্র, চ্যাটার্জি, গুহ, ঠাকুরদা, ওই মহেশ্বরী, দুবে, আগরওয়াল, শর্মা, গুপ্তা যারা আছেন, ওরাও কিন্তু আমাদের রক্ত। ওরা আজকে ভীত সন্ত্রস্ত। ওদের কাছে খাবার নেই, ওদের কাছে বাসস্থান নেই। ওদের বাড়িতে গিয়ে তুলসী তলায় মাথা ঠেকিয়ে চোখের জলটুকু যে ফেলবে, সেই তুলসী গাছটুকু অবশিষ্ট নেই। কোনো মন্দিরে গিয়ে প্রার্থনা করবে, সেই মন্দির নেই। আজকে ইস্কনের মন্দিরে আগুন জ্বলে গেছে। আজকে রামকৃষ্ণ মিশনকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এই ধর্মান্ধতার বিরুদ্ধে, এই মৌলবাদের বিরুদ্ধে, এই ঔদ্ধত্যের বিরুদ্ধে, এই অমানবিক আচরণের বিরুদ্ধে মানুষের মধ্যে বন্ধন তৈরি করুন। এর বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে মানুষকে। ধন্যবাদ।